এবং যে আলোচনা সে আলোচনায় মিশুক চাকমা, আগে আপনার কাছে আসি। আপনার কাছে মূলত যে প্রশ্নটি আমি রাখতে চাই, 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত সে কারাগারে, এবং পরবর্তী যেটি শুনলাম যে জামিনে তিনি ছাড় পেয়েছে, 7 বছর থাকার পর জামিন। তার কি যে মামলা, যে ঘটনা, সেই ঘটনায় তার সাজা হয়নি বা সেটি কি আসলে সমাধান হয়নি? জামিনে বের হয়ে এসেছে 3 বছর আগে, বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। আপনাকে ধন্যবাদ। 2014 সালে সিআইডি তখন তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণ কিন্তু এইরকম শিশু পর্নোগ্রাফির কন্টেন্ট গুলো পাওয়া যায়। এবং এর পরবর্তীতে তাকে কিন্তু তার বিরুদ্ধে চার্জশিট দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। এবং 2021 সালের পর যে যেটা দেখা গেছে যে কোর্ট একটা কিছু অবজারভেশন দিয়ে এই মামলাটিকে কোয়াশ করে দিয়েছে এবং কি তাকে পরিমাণ খালাস দৃষ্টি করে দিয়েছে। যে এবং ওনাকে বলা হয়েছে যে কিছু কিছু পুলিশের যে তদন্তে কিছু ত্রুটি ছিল, যেগুলা পুলিশ ঠিক মতো প্রমাণ করতে পারেনি, যার ফলশ্রুতিতে তাকে খালাস দেয়া হয়। এবং খালাস দেওয়ার পর তিনি জেলখানা থেকে ছাড়া পান। এবং পরবর্তী সময়ে কিন্তু জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরেও তিনি আবার একটি বই লেখেন। বই লেখার পরে এবং দেখা গেছে যে উনি আবার এই পর্নোগ্রাফি, শিশু পর্নোগ্রাফি বিশেষত এই জগতে তিনি ফিরে গিয়েছেন। এটাই হলো মূল কথা। জি, ইশতেক রেজা, নাজমুল আশরাফ আছেন, প্রশ্ন রাখতে পারবেন। ইশতেক রেজা। আমি আমি টিপু কিবরিয়াকে মাসিক কিশোর পত্রিকার একজন সাংবাদিক হিসেবে চিনতাম, এবং আমার ধারণা আমার বন্ধু নাজমুল আশরাফও তাকে চিনতেন। আমাদের সমসাময়িক, আমাদের একটু জুনিয়র হবে, এবং আমরা তো তাকে একজন শিশু সাহিত্যিক, শিশু লেখক হিসেবে চিনতাম। কিন্তু তার যে কাহিনীটা 2021 সালে যখন তিনি মুক্তি পান, তারপরে কিন্তু তিনি দীর্ঘদিন লেখালেখির মধ্যেই ছিলেন, আবার এই জায়গাটাতে আসলেন। মেখলা সরকার যেহেতু এখানে আছেন, আমার একটা প্রশ্ন, তিনি তো শিশুদের নিয়ে খুব চমৎকার করে কবিতা লিখতেন, শিশু সাহিত্য লিখতেন, তাদের ভাবনাগুলো লিখতেন, কিন্তু একই সাথে এই যে একটা মানে পারভার্সন তার ভিতরে আসছে, এটা এটা কি কোনো ধরনের মনস্তাত্ত্বিক বা কোনো ধরনের আহ শারীরিক অথবা পারিবারিক কোথায় একটা কানেকশন আছে এই এই ধরনের বিকৃতির? আমার কেউ জানতে ইচ্ছা করে ডক্টর মেখলা সরকার। জি, ডক্টর মেখলা সরকারের কাছে অবশ্যই ফিরবো, তার আগে নাজমুল আশরাফ আপনার প্রশ্ন নিয়ে নিই। একই ধরনের প্রশ্ন আমার। সেটি হচ্ছে যে আমরা একজন মানুষকে যেভাবে চিনি, যেভাবে জানি, তার যে পাবলিক লাইফ এবং সব দিক থেকে তার যে পেছনে আড়ালে বিকৃতি বা অন্য রকমের একটা মানুষ বা স্বভাব থাকে, যার প্রকাশ হয়তো সাধারণভাবে ঘটে না, কোন একটি ঘটনার মাধ্যমে সেটি প্রকাশিত হয়। ফলে আমরা এই মানুষের যে অসুস্থতা, এই বিকৃতি মানসিকতা, এইটা বোঝার উপায় কি? লক্ষ্য করতে তার আচরণ, কাজকর্ম, এর কোন দিক থেকে আমরা বুঝতে পারবো যে একটা ভদ্র পেশী মানুষ বা আপাতত সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু তার আড়ালে এরকম জঘন্য এবং সে ব্যাপার থাকতে পারে? একটা বুদ্ধিজীবী মানুষ। উপায় আছে? জি, এই উত্তর নিতে চাই ডক্টর মেখলা সরকার আপনার কাছ থেকে। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে এই আলোচনাতেই থাকবো। মেখলা সরকার আপনার কাছ থেকে উত্তর নিতে চাই, একটা বিরতি থেকে ফিরছি। আলোচনায় ছিলাম, ডক্টর মেখলা সরকার আপনার কাছে আসবো, এবং যে প্রশ্নটি সকলের কাছ থেকেই আসছিল বারবার, যে একজন মানুষ যাকে সমাজে যথেষ্ট ভদ্রভাবেই জানা হয়, সে সাহিত্য চর্চা করেন, শিশু কিশোর সাহিত্য চর্চা করেন, সেই মানুষটির এই পরিচয়ের আড়ালে যে বিকৃতি, সেই বিকৃতির পেছনের কারণ। আসলে মানুষের মন তো খুব বিচিত্র, মানুষের মধ্যে আসলে নানা রকমের ডিমেনশনের জায়গাগুলো থাকে। তো পার্টিকুলারলি এই যে ব্যক্তির কথা আমরা মানে দেখছি বা শুনছি, যেটা মনে হচ্ছে যে তার এক ধরনের ব্যক্তিত্ব জড়িত ত্রুটি আছে, যেটাকে আমরা পার্সোনালিটি ডিসঅর্ডার আমরা সাধারণত বলে থাকি। এবং একটু যদি আমরা হিস্ট্রি নেই বা এর কাছ থেকে হয়তো আমরা যদি একটু ডিটেল পরিবারের কাছ থেকে আমরা জানি, দেখা যাবে তার চাইল্ডহুড রিলেটেড বা চাইল্ডহুড বা তার যদি আমাদের অ্যাডোলেসেন্ট এজটা পর্যালোচনা করি, হয়তো এমন অনেক অনেক কিছু আনওয়ান্টেড ব্যাপার রয়েছে, যেটা তার এই যে মানসিক যে একটা সুষ্ঠু মানসিক গঠন, সেই গঠনের জায়গাটা কিন্তু তার ঠিক মতো ওরকম করে হয়নি। এবং আর একটা ব্যাপার হয় সাধারণত, যেটুকু মনে হলো যে এই যে শিশু পর্নোগ্রাফির সাথে জড়িত, আবার একই সাথে সে বাচ্চাদের যে সাহিত্য সেটার সাথে রিলেটেড। প্রথমত তার নিজস্ব এ ধরনের কোনো অনেক সময় পেডোফিলিক অনেক পার্সন থাকে, অর্থাৎ যাদের শিশুদের প্রতি এক ধরনের যৌন আকর্ষণ থাকে,
সেটাও কিন্তু আমি বলবো একটু ইভালুয়েট করে দেখা প্রয়োজন। কারণ অনেক সময় আমাদের এ ধরনের প্রফেশন চুজের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটা কনসিডার অনেক ক্ষেত্রে আমরা করে থাকি। আর যেটা ইশতিয়াক ভাই বলছিলেন যে আসলে এই বিকৃতি একটা মানুষ যখন হয়ে থাকে এতখানি, এর আড়ালে আমরা আসলে কিভাবে চিনবো? আসলে আমাদের যে মনের মধ্যে যে নানা রকমের নেতিবাচকতা আছে সেটা কিন্তু আড়াল করার প্রবণতা আমাদের সবার মধ্যে রয়েছে। এবং বিশেষ করে যদি এ ধরনের ব্যক্তি থাকে যার মধ্যে যেটা সে সোসাইটির সামনে আনতে চায় না, বা যেটা নিজেই জানে এটা সাংঘাতিক রকমের, এটা কোনোভাবে গ্রহণযোগ্য ব্যাপার না, সের মধ্যে আমরা নানা রকমের আসলে ডিফেন্স আমরা অ্যাডপ্ট করে থাকি বাইরের দিক থেকে। এবং বিশেষ করে সে যদি অনেক ইন্টেলিজেন্ট হয়, তার শিক্ষিত হয়, তো সেটা অনেক ক্ষেত্রে এই আড়ালটা অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি বলি যে সাধারণত এক্ষেত্রে আমরা পরিবারের যে মানুষরা আছে, অর্থাৎ একদম কাছের করে মানুষ, কারণ একটা মানুষের মধ্যে যখন কোনো রকমের ব্যত্যয় থাকে তখন সে কনস্ট্যান্টলি যে মানে পাশে থাকে যায়, যে অর্থাৎ পরিবারে যারা কনস্ট্যান্টলি যারা দেখছে, তাদের কাছে এতখানি আড়াল রাখতে পারে না। অর্থাৎ তাদের মধ্যে একটা ইনকনসিস্টেন্সি থাকে আচার আচরণ, অর্থাৎ সে যে কথাগুলা বলছে, সে যে লেখাগুলা বলছে, তার সাথে তার নিজের যে লাইফস্টাইল, তার অন্যান্য যে আচরণ, পরিবারের অন্যান্যদের সাথে আচরণ, সেই জায়গায় ডেফিনেটলি কিন্তু নানা রকমের প্রবলেম থাকার কথা। তো কিন্তু বাইরের একটা মানুষ আসলে হঠাৎ করে আমরা কিছুক্ষণের জন্য তার সাথে আড্ডা মারছি, দেখছি, সেটা আসলে দেখাটা একটু ডিফিকাল্ট বা বোঝাটা একটু ডিফিকাল্ট। জি, জি, আমি ফিরবো আপনার কাছে। এ পর্যায়ে মিশু চাকমা, আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন আছে। যেই শিশুরা এই পর্নোগ্রাফির শিকার হলো এবং যাদেরকে আসলে ভিকটিম করা হলো, সেই মানুষগুলোর ভিডিও তো আসলে বের হয়ে গেছে এবং তারা ছিন্নমূল, কাজে তাদের হয়ে লড়ার তেমন কেউ আছে সেরকম ভাবার কোনো সুযোগ সেভাবে নেই। আপনাদের কোনো রকম কোনো চিন্তা আছে কিনা এই শিশুদের ক্ষেত্রে তাদেরকে কোনোভাবে পুনর্বাসন, তাদের স্বাভাবিক জীবনকে ফিরিয়ে আনা, কারণ তারাও তো ট্রমাটাইজ। হ্যাঁ, জি, আপনি সব ঠিক বলেছেন। এই ক্ষেত্রে তাদের কিন্তু টার্গেটটা করা হয় ওইভাবে যে যাদের আসলে আইডেন্টিটি কোনো কিছু নেই। এখন যদি কোনো কারণে যদি ধরা পড়ে যায়, তাহলে তা কে কমপ্লেন করবে, এটা হতো একটা কারণ। এই কারণে ওদেরকে টার্গেট করা হয় যাদের কোনো আইডেন্টিটি নেই বা ছিন্নমূল। গুলিস্তানে বা রমনা পার্কে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে ওদের কিছু লোক থাকে যারা কিনা টার্গেট করে এবং তাদেরকে খুব সহজে প্রলুব্ধ করা হয় যে তোমাকে পোশাক দেয়া হবে, তোমাকে কিছু টাকা দেয়া হবে। এবং সহজে, যেহেতু ওরা ছিন্নমূল, যেহেতু ওদের অর্থের অভাব রয়েছে, এবং তারা সহজে প্রলুব্ধ হয়, এবং এই প্রলুব্ধ করার কারণেই কিন্তু ওরা সহজে টার্গেটে পরিণত হয়। এক্ষেত্রে আমাদের যে ইয়েটা হচ্ছে, আমাদের যে টার্গেটটা হচ্ছে যে ওদেরকে খুঁজে বের করা। আমরা যে ছবিগুলো পেয়েছি সবাইকে আসলে এখনো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, এবং আমরা যতটুকু চেষ্টা করছি যে এদেরকে আইডেন্টিফাই করা, এবং এদের আইডেন্টিফাই করে তারা যে ট্রমাটাইজের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে আমরা একটু অ্যাড্রেস করতে চাই। এবং এই ধরনের আমাদের যেহেতু তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এবং এই তদন্তের সাথে হলেও তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই যে ট্রমাটাইজ যে হয়ে আছে সেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। আমার একটা প্রশ্ন আছে মিশু চাকমার কাছে। প্রশ্নটা হলো, যেহেতু আপনারা টিপু কিবরিয়াকে অ্যারেস্ট করেছেন এবং তার কাছ থেকে সমস্ত তথ্যগুলো নিয়েছেন, এই শিশুগুলো যদিও সমাজের অতি দরিদ্র শ্রেণীর মানুষ, কিন্তু তাদের একটা সামাজিক মর্যাদার কথা আমরা ন্যায্যতার সাথে ভাবতে পারি, এবং তাদেরও আসলে একটা জীবনের লক্ষ্য আছে, তারা কোথাও না কোথাও থেকে জীবনে কোথাও পুষতে চাইয়ে পর্নোগ্রাফির যে জায়গা, যে সাইটগুলোকে ব্যবহার করে সেখান থেকে কি ডিলিটের কোনো ব্যবস্থা আছে? এখানে আমরা তার কম্পিউটার ফরেন্সিক করে অথবা তার ডেস্কটপ যেটা, সেটা থেকে দেখা গেছে যে সে টুটানোটা এবং মেঘান মানে দুটা অ্যাপ্লিকেশন ইউজ করে, এবং দুটো হচ্ছে রাশিয়ান অ্যাপ্লিকেশন। এটার সিগনিফিকেন্ট দিক হচ্ছে যে এটা পোস্ট করার সাথে সাথে একটা সার্টেন টাইমের পর এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। তো এখন আমরা এটা চেষ্টা করছি যে এটা রিভাইভ করা যায় কিনা কোনোভাবে। এবং যেহেতু আপনি বলেছেন যে এই পর্নোগ্রাফি কন্টেন্ট গুলা তার ইয়াতে রয়ে গেছে, তার ড্রাইভে রয়ে গেছে, এবং কোনো এক সময় যদি এটাগুলো যদি কোনো ইয়ার মাধ্যমে চলে যায়, যদি সামাজিক কোনো মাধ্যমে যদি চলে যায়, এক্স্যাক্টলি তারা হেনস্থার শিকার হতে পারে। এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একদম এটা এনক্রিপ্টেড ওয়েতে রাখি। আমাদের যে সাইবার ডিভিশন যেটা আছে, ওরা একদম এনক্রিপ্টেড করে আমরা রাখি, যদি কোনো কারণে এটা যদি কারো কাছে পড়ে যায় যাতে সেটা ডিক্রিপ্ট করা সম্ভব না, এবং এটা যাতে
কোনো দুষ্ট কোনো লোকের কাছে বা দুষ্ট কোনো চক্রের কাছে যাতে এটা না পড়ে। জি, জনাব মিশুক চাকমার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে গতবার যখন তাকে ধরল, আপনি নিজেই বলছিলেন যে কিছু ত্রুটি থাকার কারণে তথ্য প্রমাণীদের ক্ষেত্রে তিনি ছাড়া পেয়ে যান বা তার জামিনটি সম্ভব হয়েছিল। এবার যখন এই ব্যক্তিকে ধরা হলো, সেক্ষেত্রে কতটুকু প্রমাণাদি আপনাদের হাতে আছে এবং তার সাজা কি হতে পারে, সামনের দিনের জন্য কি চিন্তা আসলে আছে? যে আইনের যে পর্নোগ্রাফি আইনের যে ধারা, আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে, এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিজিটাল ডিভাইস যেগুলো আমরা পেয়েছি, আমরা সেগুলো ফরেন্সিকের ব্যবস্থা করেছি এবং সেগুলো ফরেন্সিকের আমরা করব। সেটা সিটিটিসির একটা ফরেন্সিক ল্যাব আছে ছোটখাটো, সেখানে আমরা করব। আমাদের সিআইডিতে আমরা এটা প্রেরণ করব। যে এটা আছে, যে এটা একদম কংক্রিট একটা প্রুফ যে তার যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে এই ধরনের পর্নোগ্রাফি, শিশু পর্নোগ্রাফি কন্টেন্টগুলো পাওয়া যাচ্ছে, এবং আমরা সেটা চেষ্টা করব যে কোর্টে এটা প্রপারলি উপস্থাপন করতে, যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়। জি, আমার দিক থেকে আরেকটি প্রশ্ন আছে, এটি আমার দিক থেকে শেষ প্রশ্ন যারা মিশুক চাকমা, সেটা হচ্ছে গিয়ে ব্যক্তি কি একা? কারণ আমরা প্রতিবেদনও দেখছিলাম তার সাথে খুব সম্ভবত আরেকজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কোনো সিন্ডিকেট আছে কিনা, কোনো দল আছে কিনা, টিম আছে কিনা, চক্র আছে কিনা, সেই বিষয়গুলো কি দেখার চেষ্টা চলছে? জি, আমরা এটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা দলগত ব্যাপার, কারণ যতগুলা কন্টেন্ট পাওয়া গেছে বা যে কয়েকটি শিশুর পরিচয় পাওয়া গেছে, শুধুমাত্র টিপু কিবরিয়া বা যাকে অ্যারেস্ট করা হয়েছে শুধু দুইজনে দিয়ে কেটে গিয়ে এটা সম্ভব নয়। সেক্ষেত্রে একটা চক্র থাকতে পারে। তা আমরা মাননীয় আদালতের মাধ্যমে টিপু কিবরিয়া এবং তার সহযোগীদের 2 দিনের রিমান্ডে এনেছি। আমরা এটা আরো ফার্দার ইনভেস্টিগেশন করব। যদি কোনো চক্র থেকে থাকে এটা আমরা ফাইন্ড আউট করবো। জি, নাজমুল সাহেব, যদি আরো কোনো প্রশ্ন থাকে। ডক্টর মেঘলা সরকারের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আইনি ব্যবস্থার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পায়। যেমন এই ঘটনায় আমরা সুবিধাবঞ্চিত শিশুরা তার নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু আমরা জানি যে শিশুদেরকে এমন কিছু শিক্ষা দিতে হয় পারিবারিকভাবে, তারা যাতে বুঝতে পারে যে কোনটা আদর, কোনটা নির্যাতন, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। এই বিষয়গুলো সম্পর্কে শিশুদেরকে স্কুলে এবং পরিবারে শিক্ষা দেওয়ার ব্যাপার আছে। তাহলে তারা হয়তো জিনিসগুলো বুঝতে পারে, এবং বুঝতে পারলে তারা যদি পরিবারকে, বাবা মাকে এই বিষয়গুলো জানায়, তাহলে সমস্যার সমাধান হয়তো দ্রুত করা সম্ভব। ডক্টর মেঘলা সরকারের কাছে আমার প্রশ্ন, শিশুদেরকে আমরা এই ব্যাপারে কিভাবে সুরক্ষা করব, সচেতন করব, এবং কি ধরনের পরামর্শ আপনি তাদের বাবা মাদেরকে? যেটা আপনি বললেন, আমি একটা প্রশ্ন করে নেই। জি, টিপু কিবরিয়ার কি আসলে শাস্তি প্রয়োজন না চিকিৎসা প্রয়োজন? মেঘলা সরকার, প্রথমত যেটা মানে ইসহাক ভাই যেটা প্রশ্ন করলেন, যেটা শাস্তি, ডেফিনেটলি আসলে এ ধরনের যখন মানে এক ধরনের একটা অ্যাক্টিভিটি আমরা দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমি শাস্তির জায়গাটাই আমি প্রধান বলবো। আর ওনার যদি আসলে ব্যক্তিত্বজনিত কোনো ত্রুটিও থাকে বা ব্যক্তিত্বের ধরলাম পার্সোনালিটি ডিসঅর্ডার এই টাইপের কোনো প্রবলেম থাকে, তার কিন্তু আসলে এ ধরনের রোগ, এ ধরনের সমস্যাগুলো কিন্তু ঠিক আমাদের খুব একটা ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট বলা হয়, যে এগুলা খুব বেশি চিকিৎসা করে খুব বেশি এতটা ইয়ে করা যায় না। কারণ এই প্রবলেমটা, এই মনস্তাত্ত্বিক যে বিকৃতি, এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সেই শৈশব থেকে অ্যাডোলেসেন্ট এজে। হঠাৎ করে কিন্তু তার অ্যাডাল্ট এজে সে এটা অ্যাডপ্ট করেছে বলে মনে হয় না, তার আগে থেকেই এই ধরনের নানা রকমের প্রবলেম গুলো ছিল। তো সেটা একদিক থেকে গেল। আর আপনি যেটা মানে নাজমুল ভাই যেটা বলছেন, অ্যাকচুয়ালি এটা বলবো স্কুল থেকে না, এটা একদমই হলো মানে বাচ্চা যখনই হলো একদম 3-4 বছর বয়স হবে, একটু থেকেই কিন্তু তার নানা রকমের এই বাবা মার দিক থেকে কিন্তু আসা উচিত যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং প্যারেন্টসেরও এই জায়গাটাতে অ্যাওয়ার হওয়া উচিত। বিশেষ করে 17-18 পর্যন্ত বাচ্চাটা কোথায় যাচ্ছে, কি করছে, সেটা কিন্তু সব জায়গায় নজরদারি না, কিন্তু এটা কোন বাবা মার অ্যাওয়ারনেসের মধ্যে থাকতে হবে। কাজে আমরা দেখি যে বিশেষ করে যৌন নির্যাতন গুলা যেগুলা বাচ্চারা ভিক্টিমাইজড হয়, সবচেয়ে কিন্তু পরিবারের লোকের কাছ থেকে আসে। অনেক ক্ষেত্রে আমরা বাবা মারা নিরাপত্তার নাম করে কিন্তু আমরা বাচ্চাকে বাইরে খেলতে দিই না, বাইরে পাঠাই না, বন্ধু বান্ধবদের সাথে মিশতে দিই না, কিন্তু এই বাচ্চাটাই কিন্তু বাসায় দেখা যায় যে অনেক রকমের আনপ্রোটেক্টেড থাকে। এবং ইদানিং এর বাইরে আমরা যেটা দেখছি যে আগে অনেক সময় আত্মীয় স্বজনের দ্বারা এ ধরনের হলো চাইল্ড অ্যাবিউজের শিকার হতো, যৌন নির্যাতনের শিকার হতো। ইদানিং কিন্তু আরো একটা আমরা ব্যাপার দেখি, যেটা হলো তার অনলাইন, যেহেতু বাচ্চারা হলো মোবাইল ব্যবহার করে, অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইলে নানা রকমের সাইটে তারা ঢুকে যায়, এবং যেহেতু তারা অতটা বুঝতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ, অনলাইনেও কিন্তু নানা রকমের সাইট আছে যেখানে বাচ্চারা কিন্তু নানা রকমের আনওয়ান্টেড ইন্টারাকশনের শিকার হয়।
তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে প্যারেন্টসদের সুপারভাইজ করা উচিত। বাচ্চাদের মোবাইল ব্যবহার করলেও বাচ্চাটা কতটুকু দেখছে, কি দেখছে, এবং সেক্ষেত্রে যদি প্যারেন্টাল কন্ট্রোলের ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে আমরা জানি মোবাইলে আছে, বাবা মা নিজেরই মোবাইলের মধ্যে এটা ইনস্টল করে নিতে পারে। তো সেই জায়গায় আমি বলবো এটা অ্যাওয়ার্ড হওয়াটা দরকার, কারণ এ ধরনের আসলে যখন একটা সেক্সুয়াল অ্যাবিউজ বাচ্চার হয় তখন এটা আসলে এক ধরনের মানে মেন্টাল ড্যামেজ তৈরি হয়, এবং বিশেষ করে বাচ্চার বড় হওয়ার মধ্যে অর্থাৎ তার ডেভেলপমেন্টাল এজে যদি ঘটনাগুলো রিপিটেডলি হয় তারও কিন্তু নানা রকমের এই মানসিক গঠনে নানা রকমের ত্রুটি দেখা যায়, যেটা কিন্তু পরবর্তীকালে বড় হয়ে ঠিক সেভাবে আর রিপেয়ার করা যায় না। জি, আমার মনে হয় এই আলোচনা আমরা শেষ করতে পারি যদি আর কোনো প্রশ্ন না থেকে থাকে। খুব সুন্দর প্রশ্ন নেই, কাজে আমরা আলোচনা শেষ করতে পারি। তবে এ ধরনের বিকৃতি সমাজে আছে, সমাজে অনেক মানুষের মাঝেই বিকৃতি আছে, কাজে সেক্ষেত্রে সচেতন হওয়া খুব জরুরি। এবং সে হোক আমার ঘরের শিশুটি হোক সেটি ছিন্নমূল পথশিশু, প্রত্যেককে সুরক্ষা দেওয়ার জন্য, সুরক্ষিত রাখার জন্য সমাজকে কাজ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই আলোচনা শেষ করছি। মিশুক চাকমা, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ডক্টর